সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সুনির্দিষ্ট একটি আলোচনা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রফল নির্ণয়। আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটা আজকে একটু আলোচনা করব। ক্ষেত্রফল ত্রিভুজের হতে পারে, চতুর্ভুজের হতে পারে, বহুভুজের হতে পারে, যে কোনো ক্ষেত্রেই আমরা ক্ষেত্রফল আজকে নির্ণয় করতে শিখব। একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা একটা মজার টপিকস নিয়ে আলোচনা করতে চাই। মজার টপিকসটা একটু চলে আসি। আমরা আসলে সবাই জানি যে 1 = 1 এটা লেখা যায়, এটা আমরা সবাই জানি। তো আমি যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি তাহলে -1 = -1, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে এটা হবে। তাহলে এই -1টাকে যদি আমি এইভাবে লিখি 1/-1, 1 কে -1 দ্বারা ভাগ করলে -1 হবে। আবার এই -1কে যদি আমি এইভাবে লিখি, -1 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু -1 হবে। এতে কোনো সমস্যা এখানে নেই। এবার একটু খেয়াল করো, আমি যদি উভয়টাকে বর্গমূল করে দেই তাহলে এখানে বর্গমূল করে দিলাম আমি 1/-1 = √(-1/1)। তো আমরা সবাই মোটামুটি জানি যে একটা সূত্র আছে যে এরকম a/b m যদি হয় তাহলে a/m/b/m এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে একটু ঠিক আছে, এখানে √(- আছে, দুটার উপরে √(- আছে, তাহলে আমি পাওয়ারটা এইভাবে লিখে দিতে পারি √(1 / √(-1) = √(1 - 1) ডিভাইডেড বাই কত √(1)। তো এখানে এটার সাথে এটা যদি গুণ করো তাহলে আসলে কি √(1) এর সাথে √(1 গুণ করলে √(1)² এখানে এটার সাথে এটা গুণ করলে √(-1)² স্কয়ার রুটে যদি কাটা যায় তাহলে এর মান আসবে 1। এখানে স্কয়ার রুটে কাটা গেলে এটার মান আসবে 1 -1। তাহলে একটু খেয়াল করো এখানে কি আসলো, 1 = -1। দ্যাট মিন্স কি দাঁড়ালো, আমি যদি এটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় 1 + 1 = 0। দ্যাট মিন্স 2 = 0। দেখো 2 = যদি 0 হয় তাহলে 1 = 0। তার মানে 1 = 0 হলে এটাকে যদি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করো তাহলে 2 = 0 হবে। উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করো 3 = 0 হবে। উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করো 4 = 0 হবে। তার মানে কি 1 = 0 হলে কিন্তু একটা মারাত্মক ব্যাপার ঘটে, সকল সংখ্যাই শূন্য হয়ে যায়। তাহলে এখানে প্রকৃতপক্ষে আমরা কোথায় ভুলটা করেছি এখানে একটু খেয়াল করো। আমরা বেশি সময় নেব না, ভুলটা এখানে আছে, একটা ইরর আছে। ইররটা এখান থেকে এখানে, এইটা √(- থাকলেই যে তুমি এই কাজটা করতে পারবে, যে পাওয়ার গুলো থাকলেই যে আলাদা আলাদা করে লিখতে পারবা, সেটা কিন্তু আসলে সঠিক না। তুমি আলাদা আলাদা করে তখনই লিখতে পারবা যখন a is greater than 0 এবং b is greater than 0। এই শর্তে যদি a এবং b দুইটাই greater than 0 হয় তাহলে তুমি এটা পৃথক পৃথক ভাবে লিখতে পারবে। কিন্তু আদৌ কি এখানে কি greater than 0 আছে? এই 1টা কি নিচে 1টা কি greater than 0? তাহলে আমি তো এটাকে লিখতে পারবো না, -1টা তো greater than 0 হতে পারে না। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারবো না, পৃথক পৃথক ভাবে লিখতে পারবো না। পৃথক পৃথক ভাবে লিখতে হলে অবশ্যই greater than 0 হতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই ভুলগুলো করব না। এই যে শর্তগুলো তোমাদের দেওয়া থাকে সূচকের ক্ষেত্রে, এই শর্তগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই শর্তগুলো না মেনে যদি তুমি কাজ করো তাহলে দেখবা তোমার এই ধরনের ত্রুটি হয়ে যাবে। আর ত্রুটি কিন্তু মারাত্মক ত্রুটি, যে কোনো সংখ্যায় শূন্য হয়ে যাবে। আশা করি তোমাদের এই জিনিসটি মজা লেগেছে। আমরা এবার মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় আছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রফল নির্ণয়। আমরা আগে ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে আলোচনা করব। এখন দেখো, আমরা প্রথমে একটি ত্রিভুজ নিয়ে চিন্তা করব। ত্রিভুজ নিয়ে আমরা চিন্তা করব। ধরে নিলাম আমরা x ও x' এবং y ও y' যথাক্রমে x অক্ষ y। ওকে, ঠিক আছে।
আমরা এখানে একটা এ বিন্দু চিন্তা করলাম, এ x1 y1। এখানে একটা চিন্তা করলাম বি বিন্দু, বি x2 y2, এবং এখানে একটা চিন্তা করলাম, এটা সি বিন্দু চিন্তা করলাম, সি x3 y3। তাহলে এই যে ত্রিভুজটা এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে? এখান থেকে এটার উপরে লম্ব টানতে হবে। খেয়াল করি লম্বগুলো আমরা কিভাবে টানি। এখান থেকে এই বিন্দু থেকে এই ও এক্স এর উপরে একটা লম্ব টানলাম, এটার নাম দিলাম ও এম। বি বিন্দু থেকে ও এক্স এর উপরে আরেকটা লম্ব টানলাম, এটার নাম দিলাম ও এন। একইভাবে সি বিন্দু থেকে আরো একটি লম্ব টানলাম, এটার নাম দিলাম পি। প্রত্যেকটাই কিন্তু লম্ব। তাহলে একটু খেয়াল করো, এখানে ও এম, এই যে দূরত্বটা এটা হলো x1, আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো y1। ওকে, এবার দেখো এখান থেকে এই যে এই দূরত্বটা হলো x2 y3, তো এই দূরত্বটা হলো x3, এই যে দূরত্বটা এই দূরত্বটা হলো y3। এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হলো x2, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হলো y2। তাহলে একটু খেয়াল করো, এখানে একটা তিনটা ট্রাপিজিয়াম দেখা যাচ্ছে। একটা ট্রাপিজিয়াম হলো এ এম পি সি, এটা একটা ট্রাপিজিয়াম। আবার বি সি পি এন, এটাও একটি ট্রাপিজিয়াম। এই দুইটি ট্রাপিজিয়াম মিলে কিন্তু সমস্ত ক্ষেত্রটার ক্ষেত্রফল হয়ে যায়। আবার ওই দুটি ট্রাপিজিয়াম থেকে আরেকটা ট্রাপিজিয়াম দেখো, এ ডি এন এম, এটাও একটা ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়াম এবং এই ট্রাপিজিয়াম থেকে যদি আমি এই ট্রাপিজিয়ামটা বাদ দিয়ে দেই, তাহলেই কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। অর্থাৎ একটু খেয়াল করি, এখানে এই যে এখানে এই ট্রাপিজিয়ামটা আছে, এটা একটা ট্রাপিজিয়াম। আবার এখানে আরেকটা ট্রাপিজিয়াম আছে, খারাপ হবে, এটাও একটা ট্রাপিজিয়াম। এই সাইডে এটাও একটা ট্রাপিজিয়াম। এই দুইটা ট্রাপিজিয়াম থেকে যদি আমি এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে যে ট্রাপিজিয়ামটা থাকবে সেটা হলো এইটা, ত্রিভুজটা থাকবে সেটা হলো এইটা। অর্থাৎ এই ট্রাপিজিয়াম থেকে এই ট্রাপিজিয়ামটা বিয়োগ করে দিলেই ত্রিভুজটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা চিত্র হতে কি লিখতে পারি? এখানে চিত্র হতে লিখতে পারি, চিত্র থেকে লেখা যায় ত্রিভুজ ক্ষেত্র এবিসি। আমরা জাস্ট এবিসি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে এই ট্রাপিজিয়ামের যোগফল থেকে যদি আমি এই ট্রাপিজিয়ামের যোগফলটা এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বিয়োগ করে দেই, তাহলে ত্রিভুজ ক্ষেত্রটা পাওয়া যাবে। ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান ট্রাপিজিয়াম ক্ষেত্র এ সি পি এম, ACPM প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র BCPN, তার থেকে আমরা বিয়োগ করে দিব এই দুইটা ট্রাপিজিয়াম থেকে যদি আমি নিচের এই ট্রাপিজিয়ামটা অর্থাৎ ABNM ট্রাপিজিয়াম ক্ষেত্র ABNM যদি বিয়োগ করে দেই, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পাওয়া যাবে। অর্থাৎ এটুকের ক্ষেত্রফল থেকে যদি আমি এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু হলো AM আর CP। তাহলে এখানে AM প্লাস CP ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হলো PM ইন্টু হলো PM প্লাস হাফ ইন্টু এই যে ট্রাপিজিয়াম BCPN এর সমান্তরাল বাহু দুটো হলো CP এবং BN।
সিপি প্লাস বিএন কিন্তু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হলো এনপি মাইনাস এই ট্রাপিজিয়ামটা এ বি এন এদের সমতল বাহু কি এম এবং বিএন তাহলে হাফ ইন্টু এ এম প্লাস বিএন এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কতটুকু এন এম। এবার আসো এই অংশটা হাফ, আমি প্রত্যেকটার ভিতরে হাফ আছে, আমি হাফটাকে কমন নিতে পারি। কমন নিলে এখানে এম এম মানে কি, এম মানে হলো y1, এখানে y1, সিপি মানে হলো y3, এখন এখানে আছে পিএম, সরি এটা হবে পিএম। এই যে পিএম, এই পি থেকে এম পর্যন্ত যেটা আছে পিএম, এই পিএমটা আসলে কি, এই পিএমটা খেয়াল করো, পিএমটা হলো x3 থেকে x1 বিয়োগ, তাহলে এখানে x3 থেকে x1 বিয়োগ। ওকে, এই হাফটা তো আগে কমন নিয়েছি, সিপি হলো y3, এই বিএন হলো y2 এবং এনপিটা কি আসলে দেখো, এনপি হলো এতটুকু, তাহলে এই x2 থেকে যদি x3 বিয়োগ করে দেই তাহলে তো এনপি পাওয়া যাবে, x2 বিয়োগ x3, এই মাইনাস মাইনাস, এই হাফ কমন নিয়েছি। এই এম মানে কি, এম মানে হলো y1, ওকে। বিএন, এখানে দেখো বিএন মানে হলো y2, ওকে y2। এনএম টা আসলে কি, এনএম মানে এখান থেকে এই পর্যন্ত, এটা হলো x2, তার থেকে x1 বিয়োগ, তাহলে x2 মাইনাস x1। এই যে অংশটুকু, এই অংশটুকু গুণ করে যদি আমরা সিম্পলিফাই করি, একদম গুণ করে কাটাকাটি করে যদি আমি লিখি, তাহলে সারমর্মটা এরকম দাঁড়াবে, এরকম কয়েকটা লাইন করার পরে সারমর্মটা এরকম দাঁড়াবে, x1 y2 x2 y3 প্লাস x3 y1 মাইনাস x2 y1 মাইনাস x3 y2 মাইনাস x1 y3। এটা হলো সারমর্ম। এটাকে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে এই অবস্থায় এসে পৌঁছাবে। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, হাফ অফ x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4। আমরা দেখো এই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত বিবেচনা করব, এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে এ। দেখো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, এখানে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3, আবার কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক, খেয়াল করো, আবার এ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x1 y1, সরি x1 y1। তাহলে এই যে তোমরা এটা দেখলে যে ক্ষেত্রফলটা আমরা বের করলাম, এটা আসলে একটা নির্ণায়ক পদ্ধতি। নির্ণায়ক পদ্ধতি সম্পর্কে যদি আমি একটু বলি তোমাদের, ধরো এ বি সি ডি, এটা একটা নির্ণায়ক, উপরে ক্লাসে গেলে তোমরা পাবা ম্যাট্রিক্স নির্ণায়ক। এটার মানটা আসলে কত, এটার মানটা হলো এরকম, এর সাথে ডি গুণ হবে, এই কোণাকুণি গুণন এডি মাইনাস সূত্রের মাইনাস, এরপর কোণাকুণি আরেকটা গুণন বি এর সাথে সি গুণন বিসি। এটার মান হলো এডি মাইনাস বিসি। এই যে মাইনাসটা দেখো, এদিকের গুণনগুলো, এইখান থেকে যে গুণনগুলো আছে এই গুণনগুলো হয় প্লাসের, x1 y2 এটা, x2 y3 এটা, x3 y1 এটা, এই প্রত্যেকটা গুণনই কিন্তু দেখো প্লাসের। আবার এটার সাথে যখন এটা গুণ করবা x2 y1, এটার সাথে এটা গুণ করলে x3 y2, এটার সাথে এটা গুণ করলে x1 y3, এই গুণনগুলো আবার মাইনাসের, যেমন এই নির্ণায়কের এই নিয়ম অনুসারে। তাহলে এটাই হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মূল সূত্র। এটা আমরা এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তবে হ্যাঁ,
ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত চিন্তা করতে হবে। যদি তুমি ক্লকওয়াইজ নাও, দ্যাট মিন্স ঘড়ির কাঁটার দিকে যদি নাও, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে। আর সাধারণত আমরা জানি যে কোনো কিছু ক্ষেত্রফলটা নেগেটিভ হয় না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, যে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে বিবেচনা করতে হবে। এখানে চিন্তা করতে হবে এ বিন্দুর পরে বি বিন্দু আসবে, তারপরে সি বিন্দু, তারপরে আবার এ বিন্দু। ঠিক আছে, এ বিন্দুর পরে আমাকে সি বিন্দু চিন্তা করা যাবে না, বি বিন্দু চিন্তা করা যাবে না, তাহলে তো ক্লকওয়াইজ হয়ে গেল। তাহলে আশা করি তোমরা এই ক্ষেত্রফলটা বুঝতে পেরেছো। এখন আসো আমি একটু চতুর্ভুজ দিয়ে যদি তোমাদের চিন্তা করতে পারি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে চতুর্ভুজ বা বহুভুজের ক্ষেত্রফল বের করা কিন্তু কোনো সমস্যার কোনো বিষয় না। কারণ আমরা ত্রিভুজটাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবো। যেমন ধরো একটা চতুর্ভুজ যদি আমি এখানে চিন্তা করি, ধরো এরকম একটা চতুর্ভুজ আছে, এ x1 y1, b x2 y2, c x3 y3 এবং d x4 y4। যদি আমি ক্ষেত্রফলটা এরকম একটা চতুর্ভুজের ক্ষেত্রফল চিন্তা করতে পারি, খেয়াল করো আমি যদি এখানে একটা কর্ণ অঙ্কন করি, তাহলে তো চতুর্ভুজটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে যায়। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল মানে কি, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে আমি যদি বলি এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্র এসিডি এর ক্ষেত্রফল, তাহলে কি এই ব্যাপারটা কি কোনো সমস্যা আছে? আমি ক্ষেত্রফলটা বের করতে পারলেই হয়ে গেল। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এই দুটা ক্ষেত্রফল যোগ করলে সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে ত্রিভুজের মাধ্যমেই কিন্তু আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পেতে পারি। ঠিক আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রগুলোতে যেমন এখানে যেমন এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ ক্ষেত্র। এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ওই হাফ আকারে আসবে। তুমি প্রথম এ বিন্দুটি নিবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, x1 y1, এবার তুমি x2 y2, এবার x3 y3, x4 y4। ওয়ান সেকেন্ড যেখান থেকে শুরু করছিল সেখানে সেইটা আবার নিতে হবে, x1 y1। আশা করি এই যে এই ক্ষেত্রফলটা এটা তোমরা বুঝতে পেরেছো। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, এটার ক্ষেত্রফলটাও কি হবে, বর্গ এককে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে চিন্তা করব, ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো। এটার ক্ষেত্রেও গুণনগুলো প্রথমে এই গুণনগুলো হবে প্লাসের এবং এই গুণনগুলো হবে কি মাইনাসের। ঠিক আছে, এখন আসো আমরা একটা বাস্তব সমস্যা করি, সমস্যা সমাধান করি। সেটা আমরা যদি বাস্তব সমস্যাটা সমাধান করি তাহলে তোমাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে এই ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাপারটা। ধরো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, ধরো এ 2 3, একটা শীর্ষবিন্দু আছে ধরো a2 3, আরেকটা শীর্ষবিন্দু ধরো বি, আমরা একটু শীর্ষবিন্দুগুলো যদি চিন্তা করি 5 6 একটা শীর্ষবিন্দু আছে, এবং আরেকটা শীর্ষবিন্দু আছে সেটা ধরো সি -1 এবং 4। এই তিনটা শীর্ষবিন্দু আছে। এই তিনটি শীর্ষবিন্দু দিয়ে গঠিত যে এই ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই ত্রিভুজটাকে তুমি ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনটা কিন্তু জরুরি। কারণ তুমি ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলো আবর্তিত হচ্ছে কিনা সেটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো 2 3 বিন্দুটা আমি ধরে নিলাম, এখানে 1, এখানে 2, এখানে 1 2, এখানে ধরে নিলাম 3। এই বিন্দুটা সেম a2 3, a2 এবং 3। ওকে, বি বিন্দুটা দেখো 5 6 বিন্দু, মাই গড। এখানে দেখো 3 4 5 আর 6 বিন্দুটা মোটামুটি এই বিন্দুটা হলো
5 6 বিন্দু, এটা হলো তোমার বি বিন্দুটা, B5 6 বিন্দু। এই বিন্দুটা আমি একটু নিচে দেই, A 2 এবং 3। এবার দেখো সি বিন্দুটা হলো -1 4, তাহলে সি বিন্দু হলো এখানে -1 আর মোটামুটি এখানে ধরো 4। ওকে, এটা হলো সি বিন্দু, সি বিন্দু হলো -1 4। তাহলে এই বিন্দুগুলো আমি যদি যোগ করে দেই তাহলে এটা কি হয়ে যাবে, একটা ত্রিভুজ হয়ে যাবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি? ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, ওই যে সূত্রের হাফ দিলাম। এবার দেখো আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলো নিই, যদি আমি এ থেকে শুরু করি, এ বিন্দু আছে 2 3, আমি এখানে 2 3 স্থাপন করব। বি বিন্দুতে আছে 5 6, আমি এখানে 5 6 স্থাপন করব। সি বিন্দুতে আছে কত, -1 4, আমরা এটা স্থাপন করলাম। আবার যেখান থেকে শুরু করেছিলাম 2 3 থেকে, আবার সেই 2 3 বিন্দুটা আমরা এত বর্গ একক। এখন আসো হাফ, আমি যদি এটার সাথে এটা গুণ করি, 2 এর সাথে 6 গুণ করি, তাহলে 2 এর সাথে যদি 6 গুণ করা হবে 12 সূত্রে প্লাস। এটার সাথে যদি আমি এটা গুণ করি, আমি একটু যদি ভেঙে ভেঙে লিখি তোমাদের সুবিধা হবে, 2 × 6 তারপরে প্লাস 5 × 4 5 × 4 তারপর প্লাস -1 × 3 -1 × 3 -3 হয়, -1 × 3। এই যে তোমাদের এই প্লাসের কাজটা কিন্তু চলে গেল, তিনটা গুণন আমাদের শেষ। এবার গুণ করতে হবে এটার সাথে এটা, অর্থাৎ এটা হলো -3, এই গুণনগুলো -3, তাহলে 3 × 5 সূত্রে -6 × -1 6 × -1 সূত্রে -4 × -2 4 × 2। এই হলো তোমাদের এত বর্গ একক। ওকে, দেন ক্যালকুলেশন চলে আসো, এখানে আসলো 12 20 প্লাস মাইনাস -3 -15 প্লাস 6 -8। দেন আমাকে দেখতে হবে এখানে এই 20 আর 12 যোগ করলে 32 38 38 থেকে যদি তোমার 8 চলে যায় 30 থাকে, 30 থেকে যদি তোমার 18 চলে যাবে তাহলে থাকবে 12। তাহলে 12 আসলো, 12 বর্গ একক। কাটাকাটি করলে কত আসবে, 6 বর্গ। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। ক্ষেত্রফল নির্ণয় আমরা কিভাবে করব সেটা আমরা বুঝতে পেরেছি। আসো আরেকটি অঙ্ক আমরা করি, এখান থেকে আমরা আরেকটি অঙ্ক করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হলো 11.2 এর 6 নম্বর অঙ্কটি। এখানে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, a -2 1, b 10 6 এবং c a -6। ab সমান ac bc হলে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এর মানের সাহায্যে যে ত্রিভুজটি গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এটা একটু প্লিজ অঙ্কটা করব। তো দেওয়া আছে তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি কি, এটা একটু দেখে নিই। দেওয়া আছে তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a -2 1, b 10 6 এবং c a -6। এখন যেহেতু বলে দেওয়া আছে ab আর bc সমান, এখন আমি ab এর মানটা বের করব। এখন ab সমান আসলে কত, আমরা গত ক্লাসগুলোতে দেখেছি x2 - x1 whole square, that means 10 - -2 whole square, মাইনাসে মাইনাসে
প্লাস হয়ে যাবে 10 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 1 হোল স্কয়ার 6 মাইনাস 1 হোল স্কয়ার এত একক। এটা সমান কত আসে খেয়াল করি, এখানে এটা আসে 12, 12 কে স্কয়ার করলে আসে 144 প্লাস এটাকে স্কয়ার করলে আসে 5 6 মাইনাস 1 5, 5 কে স্কয়ার করলে হয় 25 একক। তাহলে এখানে কত 169 একক। যদিও এটাকে 13 লেখা যায়, আমি আপাতত লিখছি না। এবং আমার দরকার বিসি, বিসি ইকুয়াল টু কত আসলে বি এবং সি, বি এবং সি। তাহলে এখানে আসলে কি a মাইনাস 10 হোল স্কয়ার, a মাইনাস 10 হোল স্কয়ার প্লাস মাইনাস 6 মাইনাস 6 সূত্রে মাইনাস 6 হোল স্কয়ার এত একক। তাহলে এখানে কি আসলো a স্কয়ার প্লাস সরি a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে 144 একক। তাহলে এখানে কি আসলো, এখানে আসলো a স্কয়ার মাইনাস 20, 10 আর 2 গুণ করে 20a, 100 আর 144 244 একক। এখানে বলে দেওয়া হচ্ছে, শর্ত মতে বলে দেওয়া হচ্ছে, শর্ত মতে ab সমান bc, অর্থাৎ এই যে ab এর মান আর bc এর মান পরস্পর সমান। দ্যাট মিন্স root over 169 equal to root over a square minus 20a plus 244। এবার উভয় পক্ষে যদি বর্গ করে দেই 169 equal to a square minus 20a plus 244। দেন এটাকে যদি ডান দিকে নিয়ে যাও তাহলে a square minus 20a plus 244 minus 169 equal to 0। তাহলে এখানে আসলো কি a square minus 20a plus 75 equal to 0। এখন আমরা মিডল টার্ম করব, 5 15 75, 15 5 20 হয়। তো a square minus 5a minus 15a plus 75 equal to 0। তাহলে এখান থেকে a কমন নিলে a minus 5 minus 15 কমন নিলে a minus 5 equal to 0। তাহলে এখানে হলো a minus 5 into a minus 15 equal to 0। যেহেতু দুইটা রাশি গুণফল শূন্য, তাহলে হয় a minus 5 equal to 0 অথবা a minus 15 equal to 0। সুতরাং a equal to 5 আর a equal to হলো 15। এ দুটি মান পেয়ে গেলাম, a equal to 5 পেলাম আর a equal to 15 পেলাম। তাহলে এই দুটি মান ছিল এর সম্ভাব্য মান। তাহলে আমরা এখানে লিখতে পারি এর সম্ভাব্য মান সমূহ, মুছে দিলাম। সুতরাং নির্ণয়ে সম্ভাব্য মানসমূহ a equal to 5 or 15। 5 ও হতে পারে, এর মান 15 ও হতে পারে, যে কোনো একটা হতে পারে, 5 15 দুটোই হতে পারে। এখন একটু খেয়াল করো, এখন বলছে এর মানের সাহায্যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এর কোন মানটি ব্যবহার করবা, 5 না 15? যদি তোমাকে কোনো কিছু উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি দুইটা মানই ব্যবহার করবা, এর মানও 5 ও ব্যবহার করবা, 15 ও ব্যবহার করবা, দুইবার ক্ষেত্রফল বের করতে হবে। তবে ক্ষেত্রফল সম্ভবত সমানই আসবে। এখন যাই হোক, সমান আসুক বা পৃথক আসুক, পৃথক আসার সম্ভাবনাই বেশি।
তবে আমি যদি বলে এর ক্ষুদ্রতর মান ব্যবহার করে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো, এরকম বলতে পারে। ত্রিভুজের ক্ষেত্রফলটি এর বৃহত্তর মান ব্যবহার করে বের করতে বলতে পারে। তাহলে ক্ষুদ্রতর মান বলুক আর বৃহত্তর মান বলুক, যেটাই বলুক, তুমি যদি ক্ষুদ্রতর বলে ক্ষুদ্রতর নিয়ে কাজ করবে, বৃহত্তর বললে বৃহত্তর নিয়ে কাজ করবে। আর যদি কোনো কিছু উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে দুইটা নিয়ে কাজ করবে। আমি জাস্ট এখন একটা নিয়ে কাজ করে দেখাবো। এখন a=5 হলে বিন্দু তিনটির স্থানাঙ্ক a -1, b 10, 6 এবং c বিন্দুটা এর পরিবর্তে 5 বলবে, 5 - 6। এখন xy সমতলে ABC ত্রিভুজটি আঁকা হলো। এখন xy সমতলে যদি ত্রিভুজটা আঁকা হয় তাহলে কি অবস্থা দাঁড়ায় একটু খেয়াল করো। তোমরা এখানে একটা গ্রাফ পেপার ব্যবহার করবে। x ও x প্রাইম, y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ y। এই বিন্দুটা হলো -1, এই বিন্দুটা -2, এখানে মোটামুটি 1, এটা হলো এই বিন্দু -2, 1। ওকে, বি বিন্দুটা হলো 10, 6, তাহলে এখানে ধরো 1 2 3 4 5, মোটামুটি এখানে 10 আর এইখানে মোটামুটি 6। এটা হলো বি বিন্দু, বি বিন্দু হলো 10 আর 6 বিন্দু। সি বিন্দু বলেছে 5 এবং -6, তাহলে সি বিন্দুটা মোটামুটি এখানে 5 আর এখানে মনে হয় -6, এখানে 5 -6। যাই হোক, বিন্দুগুলো সঠিকভাবে স্থাপন করবে তোমরা। এখানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বোঝা যাচ্ছে, এটা মোটামুটি সমান। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে, এক্ষেত্রে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলো নিব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু খেয়াল করো সবাই। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তাহলে ABC এর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি করব, বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত আছে কিনা সেটা আমরা লক্ষ্য করব। দেখো, এই বিন্দুর পরে কিন্তু আমি বি বিন্দু এবার নিতে পারবো না, কারণ এরপরে বি নিলে তারপরে সি নিলে এটা ঘড়ির কাঁটার দিকে হয়ে যায়। তাই প্রথমে এ বিন্দু নিলে তারপরে সি বিন্দু নিতে হবে, তারপরে বি বিন্দু, তারপরে এ বিন্দু। তার মানে ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত বিন্দুগুলো নিবা। হাফ অফ, এখানে আছে -2, 1, এবার সি বিন্দুটা নিতে হবে 5 - 6, অন সেকেন্ড বি বিন্দুটা নিতে হবে 10, 6, যেখান থেকে আমি শুরু করেছিলাম, অর্থাৎ -2, 1, সেই বিন্দুটা আমাকে নিতে হবে, এত বর্গ একক। তাহলে এবার একটু দেখো, এরপরে বি বিন্দু নেওয়া যায় নাই, সি বিন্দু নিতে হয়েছে, এরপরে সি, তারপরে বি, তারপরে মানে এইভাবে ঘড়ির কাঁটার বিপরীতে এন্টি ক্লকওয়াইজ আমাদের বিন্দুগুলো নিতে হবে। তো এখন আসো হাফ অফ, এই -2 সাথে -6, এটার সাথে এটা গুণ করলে হবে 12 সূত্রের প্লাস, এটার সাথে এটা গুণ করলে হয় 30 সূত্রের প্লাস, এটার সাথে এটা গুণ করলে হয় 10 সূত্রের মাইনাস। আমরা এই গুণগুলো করার পরে এই দিকের গুণগুলো করব। দেখো, সূত্রের মাইনাস, 5 এর সাথে 1 গুণ করলে হয় 5, এই -6 এর সাথে 10, -6 এর সাথে যদি 10 গুণ করো, সূত্রের মাইনাস আসলো, -6 এর সাথে 10 গুণ করলে হয় -60, ওই -60 আর এই মাইনাসে +60। ওকে, সরি, আরেকটি গুণন বাকি আছে। তারপরে তুমি এটার সাথে এটা গুণ করবে, খেয়াল করে এখানে কি আসতেছে, এটার সাথে 6 এর সাথে -2 গুণ করলে হবে -12, সূত্রের মাইনাসে +12। ওকে, এত বর্গ একক।
এখন আসো এই ক্ষেত্রফলটা কত আসে, হাফ অফ এখানে 30 40 52 52 এখানে আছে 1 100 30 40 125 আর 24 তার থেকে 5 চলে গেলে 119 এত বর্গ একক। তাহলে কত আসে 119 ডিভাইডেড বাই 2 এত বর্গ। হ্যাঁ, তবে এই কোন 15 ধরেও তোমরা ক্ষেত্রফলটা বের করতে পারবে। শুধুমাত্র এখানে 15 এখানে চলে যাবে, মোটামুটি এখানে আসবে, এখানে ভিতরে আসবে, তখন ক্ষেত্রফলটা বেড়ে যাবে, ঠিক আছে, বড় হয়ে যাবে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলাম। আবার যদি এরকম শর্ত দিয়ে মান বের করা থাকে তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। একইভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল একই নিয়ম অনুসারে বের করবো আমরা। চতুর্ভুজের ক্ষেত্রে এখানে 4টি আসছে, পরে 5টি আসবে চতুর্ভুজের ক্ষেত্রে, শুধুমাত্র এতটুকুই পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। আজকের সুনির্দিষ্ট টপিক ছিল ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল সম্পর্কিত আলোচনাগুলো করলাম। তবে তোমাদের শেষ করার আগে বলছি, তোমাদের ক্ষেত্রফল সম্পর্কিত যে আলোচনাটুকু আছে, আশা করি এই আলোচনাটুকু তোমাদের ভালো লেগেছে। আগামী ক্লাসে তোমাদের ঢাল নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ঢাল বলতে রেখার ঢাল, সরল রেখার ঢাল, তো এই ঢাল নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। আল্লাহ হাফিজ।